এসএলএসটি 2026 যে কবে আসতে চলেছে এবং এর সিলেবাসই বা কি হবে, আদৌ পরিবর্তন হবে কিনা সিলেবাস, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় মনের মধ্যে রয়েছে সবার। তো আমি তোমাদের এই সমস্ত সমস্যার আহ, গুলো নিয়ে কথা বলবো এবং এসএলএসটি এক্সাম কবে নাগাদ হতে পারে, কিভাবে পড়তে হবে এবং আমাদের কি করা উচিত এখন সেটা আমরা দেখব। দেখো, খুব সোজাসুজি বলি, এসএলএসটি এক্সামটা যে 2026 সেটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। প্রাইমারি, আপার প্রাইমারি এবং এসএলএসটি এক্সাম আসতে চলেছে। এটা নিয়ে কিন্তু জানো সরকার পালাবদল ঘটেছে এবং এটা নিয়ে যথেষ্ট স্পষ্ট বার্তা কিন্তু দিয়েছেন সরকার থেকে, যে 1 লক্ষ সরকারি চাকরির ঘোষণা কিন্তু ইতিমধ্যে করেছে। এবার দেখো, এসএলএসটি ফর্ম ফিল আপের বা নোটিফিকেশনের যখন ডেট দেবে, আমাদের হাতে সময় থাকবে হয়তো 2 থেকে 3 মাস। কিন্তু সেই 2-3 মাস পড়াশোনা করে কি আমাদের আদৌ এত বড় সিলেবাসটাকে কভার করা সম্ভব? আর স্যার, এখন থেকে যদি আমরা পড়ি তারপরে কি যদি সিলেবাসটা চেঞ্জ হয়ে যায় তখন কি করবো? তো চলো আগে বলতে থাকি। প্রথম কথা হচ্ছে, আমি সব থেকে আগে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। ইংরেজিকে কিভাবে পড়লে তোমরা এসএলএসটি এক্সামটা একবারে ফুল মার্কস পাবে, যত টাফ লেভেলের কোয়েশ্চেনই হোক না কেন। রিমেম্বার, until or unless you know the true path you cannot crack it. সুতরাং চলো আমরা আজকে দেখব যে কিভাবে ইংরেজি সাহিত্যকে, মানে ইংরেজি সাবজেক্টে যারা গ্রাজুয়েশন করেছো এবং 9-10 এর পরীক্ষা দেবে ভাবছো, আজকের ক্লাসটা মিলে 9-10 নিয়ে। তো দেখো, যে কোনো টপিক পড়ার আগে সবার আগে আমাকে কিছু জিনিস মাথায় রাখতে হয়। প্রথম কথা হচ্ছে, সেই টেক্সটের বেসিক ইনফরমেশন আমাকে পড়তে হবে। সবার আগে এই কথাটা কিন্তু মাথায় রাখবে তোমরা। বেসিক ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডিলিং এনি কাইন্ড অফ টেক্সট। একটা টেক্সটকে তুমি যেমন ইচ্ছা পড়লে এবং তুমি গিয়ে ভালো মার্কস পাবে তা কিন্তু না। ফুল মার্কস পেতে চাইলে তোমাকে ইউ হ্যাভ টু বি দ্য এক্সেপশন অফ দ্য এক্সেপশন। ব্যতিক্রমী নয়, ব্যতিক্রমের ব্যতিক্রমী হতে হবে তোমাকে কিন্তু। সুতরাং প্রথমে বেসিক ইনফরমেশনটা পড়তে হবে। সাপোজ ইউ আর রিডিং ওড টু নাইটিঙ্গেল বাই জন কিটস। তোমরা জানো তোমাদের সিলেবাসে 2016 সালের সিলেবাসটা বা লাস্ট যে 25 সালে যে এক্সামটা হয়েছে, আমাদের পোয়েট্রি, ড্রামা, শর্ট স্টোরি, গ্রামারি সবকিছু রয়েছে। বলে রাখি, এই পুরো সিলেবাসের পিডিএফ এবং অন্যান্য সমস্ত তথ্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। আমি গ্রুপের নিচে লিংক দিয়ে দিচ্ছি। ওকে, 8170838911। এছাড়াও কোনো কনফিউশনের জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তো বলে রাখি যে কি করে পড়তে হয় সেটা আগে শুনুন। একটা টেক্সটকে আমাদের বেসিক ইনফরমেশনে কি থাকবে? আমাদের টেক্সটটা কবে পাবলিশড হয়েছে, রাইটার কোথায় জন্মেছেন, মানে ন্যাশনালিটি অফ দ্য রাইটার, পাবলিকেশন ডেট, রিটেন ডেট, ওকে, এবং কোন কালেকশনে টেক্সটটা প্রকাশ হয়েছে, প্রথম কথা। 2 নম্বর আমাদের যেটা জানতে হবে, ব্যাকগ্রাউন্ড। Without understanding the social, cultural and political background, you cannot understand the text. একটা টেক্সটকে ভ্যাকুয়ামে পড়া সম্ভব না। একটা টেক্সটের একটা কালচারাল, হিস্টোরিক্যাল, পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড মিলেও রয়েছে। সেই জায়গা থেকে আমরা টেক্সটটাকে ধরবো, তবেই কিন্তু সেই টেক্সটটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারবো, সেই টেক্সটটা আমরা ফুল মার্কস পাবো। মনে রাখবে, তোমরা ফুল মার্কস এসএলএসটিতে তখনই পাবে যখন প্রত্যেকটা টেক্সটকে তোমরা তাকে গভীরভাবে গিয়ে তার হৃদয়ে পৌঁছে সেই টেক্সটটাকে বার করতে পারবে। তাই দুটো দিক লক্ষ্য রাখবে, আমাদের বেসিক ইনফরমেশন, ব্যাকগ্রাউন্ড করতে হবে, তারপর আমাকে চলে যেতে হবে টেক্সটটা লাইন বাই লাইন, একদম প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বলছি তোমাদের, লাইন বাই লাইন, লাইন বাই লাইন। Then you have to go through the line by line analysis. Suppose if you are reading Ulysses, the first line is, "It little profits that an idle king." But if you are reading Ode to Nightingale, "My heart aches as 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 thou of hemlock I had drunk." মানে কি? যেন আমি হেমলাক খেয়েছি। তার মানে কি? ওড টু নাইটিঙ্গেল কবিতাটা যদি দেখো, তার একটা যথেষ্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে, লাইন বাই লাইন আমাদের পড়তে হবে। কিভাবে পড়বো? আমি হেমলাক খেয়েছি মানে, এবং বলছে যে নাম হয়ে যাচ্ছে শরীরগুলো। তুমি বাংলা মানে করে পড়লে শরীর নাম হয়ে যাচ্ছে মানে শরীরগুলো অসাড় হয়ে যাচ্ছে, তুমি পরীক্ষায় কি আনসার করতে পারবে না। কারণ সামনের এসএলএসটিতে তোমার
পরীক্ষার কোয়েশ্চেন হবে অ্যানালিটিক্যাল, নট ইনফরমেটিভ। অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু বেশি হবে, এটা কিন্তু বারবার বলে রাখছি আমি। অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু তোমাদের হতে চলেছে, অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন হবে। তার জন্য লাইন বাই লাইন অ্যানালিসিস নয়, লাইন বাই লাইন ক্রিটিক্যাল অ্যানালিসিস দরকার আমাদের। ইনার সেন্স বুঝতে হবে ওই লাইনটা কি বলতে চাচ্ছেন। জন কিটসের ওড টু নাইটিঙ্গেল কবিতা তো সবাই পড়েছো, কিন্তু অ্যাকচুয়ালি কবিতাটার মেন বৈশিষ্ট্য কি জানো? জন কিটস is actually wanting to reach into the world of the ideal. জন কিটস কি করছেন? উনি ফিজিক্যাল ওয়ার্ল্ডে রয়েছেন এবং উনি বলছেন এই ফিজিক্যাল ওয়ার্ল্ড ওনার কাছে যন্ত্রণা দেয়। কেন? কিছুদিন হলো ভাই মারা গেছে, ওটা আমরা ব্যাকগ্রাউন্ডে করবো। ভাই মারা গেছে এবং ভাই মারা যাওয়ার পরে তিনি নিজে একটা ডিজিজে ভুগছেন। এই জায়গায় দাঁড়িয়ে তিনি এই কবিতাটা লিখছেন। তখন একটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে তিনি রয়েছেন এবং একটা পাখি, একটা নাইটিঙ্গেল পাখি, যে তার মেলিফুলিয়াস ভয়েসের জন্য বিখ্যাত, সে এই পাখির মধ্যে দিয়ে একটা ওয়ার্ল্ড অফ দ্য আইডিল। ওয়ার্ল্ড অফ দ্য আইডিলটা কি? একটা আদর্শ জায়গা, একটা ইউটোপিক জায়গা, যেখানে খারাপ কিচ্ছু হয় না, একটা কল্পনার জগতে পৌঁছাতে চাচ্ছেন। তার মানে হি ইজ ওয়ান্টিং টু অ্যাচিভ ইট, হি ইজ ওয়ান্টিং টু অ্যাচিভ দ্য ওয়ার্ল্ড অফ দ্য আইডিল। কিটসের ওড টু নাইটিঙ্গেলে উনি ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়ালে যেতে চাচ্ছেন, কিন্তু আলটিমেটলি তিনি সফল হননি। তিনি সফল হন কোথায় গিয়ে? ওড টু অটামে গিয়ে দেখতে পাচ্ছি, বা টু অটামে গিয়ে দেখতে পাচ্ছি তিনি সফল হচ্ছেন। তোমাদের দুটো টেক্সটে রয়েছে, ওড টু নাইটিঙ্গেল প্লাস টু অটাম, দুটো টেক্সটে রয়েছে তোমাদের। সো এইভাবে আমাদের পড়তে হবে। ইউলিসিস পড়বে বাবা। ইউলিসিস কিভাবে পড়বে? ইউলিসিসকে আমাদের ইউলিসিসের ব্যাকগ্রাউন্ড খুব ভাইটাল। হোমারের ইলিয়েটটা আমাদের জানতে হবে। আদৌ এই ইউলিসিসকে, ইউলিসিস একটা ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দ ইউলিসিস কোথা থেকে এসেছে? অডিসিয়াস থেকে এসেছে। হোমারের ইলিয়াডের একজন প্রধান চরিত্র, অন্যতম প্রধান চরিত্র কে? আমাদের এই ইউলিসিস। অ্যাকচুয়ালি নামটা ছিল অডিসিয়াস। তাহলে স্যার ইউলিসিস কি করে হলো? ইউলিসিস হচ্ছে ল্যাটিন নাম। ইংরেজি সাহিত্যে ল্যাটিন শব্দের একটা প্রভাব মারাত্মকভাবে আছে। সুতরাং অ্যালফ্রেড লর্ড টেনিসন এই অডিসিয়াসের একটা ল্যাটিন নাম কিন্তু নিচ্ছে এবং কবিতার নাম রাখছে ইউলিসিস। এবং একটা ঘটনা বলে রাখি, দান্তের দ্য ডিভাইন কমেডিতেও ইউলিসিস টার্মটাকে পাওয়া যায়, ইউলিসিস ক্যারেক্টারটাকে আমরা পাই। তো দেখো এই অডিসিয়াস মানে কি? অডিসিয়াস মানে হচ্ছে ট্রাভেলার, যে ভ্রমণ করে, সারা পৃথিবীতে ঘুরে বেড়াতে চাই। এবং ইউলিসিস আমরা দেখতে পাচ্ছি দ্য পোয়েট, মানে দ্য স্পিকার ইজ হ্যাভিং দ্য এনার্জি লাইক নেতাজি সুভাষ চন্দ্র বোস। ইউলিসিসের এনার্জিটা কিন্তু আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বোসের মতো, যিনি জীবনে কখনো বসতে চান না, জীবনে কখনো স্তব্ধ থাকতে চান না, জীবনের এনার্জিটা নিয়ে বাঁচতে চাই। তাই জীবনের শেষ মুহূর্তে এসে বলছে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস। জীবনের শেষ বৃন্দটুকু আমরা পান করব। তার মানে কি? তার মধ্যে আমরা অ্যাডভেঞ্চার পাই, রোম্যান্স পাই। এবং এই টেক্সটটা পড়তে গেলে ভিক্টোরিয়ান যুগের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বুঝতে হবে, কিন্তু আমাদের সায়েন্টিফিক ডিসকভারি বুঝতে হবে। এগুলো বুঝে আমরা টেক্সট আসবো। লাইন বাই লাইন পড়লেই হবে না, মনে রাখবে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে। প্রত্যেকটা টেক্সটের সিম্বল কি কি রয়েছে, সিম্বলস, ইমেজেস। আর কবিতা হলে অবভিয়াসলি রিটোরিক আর প্রসোডি, রিটোরিক বা প্রসোডি, এইভাবে আমাদের যে কোনো টেক্সট আমাদের হ্যান্ডেল করতে হবে একদম প্র্যাকটিক্যালি। তারপরে আমাদের প্রচুর এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। কিন্তু এমসিকিউ শুধু উত্তর, চারটে অপশন দিয়ে কোনটা উত্তর তা না, এমসিকিউ এর রুটে যাব, এমসিকিউ কিভাবে সলভ করতে হয় সেটা শিখবো। ওকে, তাই আমি বিশ্বাস করি কোয়ালিটেটিভ এডুকেশন ইজ মোর ইম্পর্টেন্ট টু ক্র্যাক ইউর এসএলএসটি এক্সাম। ওকে, তাই দেখো এবার আমি একটা টপিকে আসবো যে স্যার এই সিলেবাসটা কি আদৌ থাকবে না চেঞ্জ হয়ে যাবে? দেখো আমরা এই ব্যাপারে কেউ জানি না, এই সিলেবাসটা থাকবে না চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই গ্রামারের পার্টটা থাকবে, কিন্তু এই গ্রামারের পার্টটা থেকে যাবে। ওকে, এই গ্রামারের পার্টটা থেকে যাবে। গ্রামার থেকে কিন্তু খুব ট্রিকি কোয়েশ্চেন দেবে। আর মনে রাখবে 2025 সালের কোয়েশ্চেন যা দিয়েছে, আর সামনে যে এসএলএসটি হতে চলেছে বা যে নোটিফিকেশন বার হবে, সেখানকার কিন্তু কোয়েশ্চেনের মধ্যে আকাশ পাতাল ফারাক থাকবে একটা। কারণ কোয়েশ্চেনের প্যাটার্নটাই তো অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে হবে, ওকে, তোমরা জানো যে এখন এনইপি সিস্টেম হয়ে গেছে কলেজে, ন্যাশনাল এডুকেশন পলিসি।
সিস্টেমটা অ্যানালিটিক্যাল। আমি দীর্ঘ কয়েক বছর ধরে ইংলিশ অনার্স পড়িয়ে আসছি, মাস্টার্স পড়িয়ে আসছি। ওকে, এবং আমি বলে রাখি যে এই একটা লিটারেচারকে আমাদের যতক্ষণ না অ্যাসিমিলেশন আত্মস্থ করতে পারবো আমরা পারবো না, কিন্তু মুখস্থ করে এসএলএসটি এক্সাম ক্র্যাক করতে কিন্তু পারবে না। আমরা মেমোরাইজেশন নয়, অ্যাসিমিলেশনে বিশ্বাসী। আত্মস্থ বোধ আমাদের যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আমরা একটা টেক্সট থেকে কমপ্লিট আনসার করতে পারবো না। তো সেটা আমাদের দেখতে হবে, এই অ্যাপ্রোচটার মধ্যে দিয়ে যাবো। দ্বিতীয় কথা বলি স্যার, পোয়েট্রি ড্রামা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের মনে রাখবে একটা কথা, যদি চেঞ্জ না হয় তাহলে তখন 2 মাস 3 মাসের মধ্যে এত বড় সিলেবাসকে কভার আপ করা কিন্তু খুব চাপের। তাই অনেকেই পড়া শুরু করে দিয়েছে এখন থেকে। আমরা আদৌ জানি না এই সিলেবাসটা চেঞ্জ হবে কি হবে না, কিন্তু যদি আমরা এখন থেকে প্রিপারেশন নিতে থাকি আমাদের মাইন্ডসেটটা তৈরি হবে, হয়তো সিলেবাস চেঞ্জ হলে কিছু টেক্সট চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমরা এতদিনে শিখে যাব কিভাবে পড়তে হবে এবং কিভাবে কি করতে হবে। সেই টাইমও তোমাদের গাইড দেওয়ার ব্যবস্থা আমি করে দেবো। ওকে, তো বলে রাখি তোমাদের জন্য এসএলএসটির আপকামিং ব্যাচ আমি নিয়ে আসছি, এবং বলে রাখি তোমাদের গুগল মিটে লাইভ ক্লাস হবে, সপ্তাহে 2টো করে এখন থেকে ক্লাস হবে, এবং বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। যাদের ইংরেজি সাহিত্যে কোনো রুট নেই, ভিত নেই, তারা মনে করছো একদম চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আই উইল ডিল ফ্রম বেসিক টু অ্যাডভান্স লেভেল। ওকে, একটা টেক্সটকে যখন পড়াবো সেটা বেসিক থেকে অ্যাডভান্সে যাবো। আর মনে রাখবে আরেকটা জিনিস যেটা চেঞ্জ হবে না সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সেটা কিন্তু কখনোই তোমাদের চেঞ্জ হবে না। এই হিস্ট্রির পার্সপেক্টিভে যতক্ষণ না পড়তে পারবে ততক্ষণ একটা টেক্সটে শিখতে পারবে না। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। ওকে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছো, ইংরেজি সাহিত্যের এজ ডিভিশন ইম্পর্টেন্ট। অ্যাংলো স্যাক্সন পিরিয়ড প্রথম যুগের নাম, যেটা সময়কাল হচ্ছে 450 থেকে 1066। তারপর আসবে আমাদের মিডিভ্যাল এজ, যখন ইংরেজি সাহিত্যে প্রথম ইংরেজি ভাষায় কেউ লিখছেন, জিওফ্রি চসার দ্য ক্যান্টারবেরি টেলস লিখছেন। তারপরে আসবে আমাদের রেনেসা পিরিয়ড। রেনেসা পিরিয়ডের কিন্তু আবার 4টে ভাগ রয়েছে। 1558 থেকে 1603 পর্যন্ত এলিজাবেথান পিরিয়ড, 1603 থেকে 1625 জ্যাকোবিয়ান পিরিয়ড, 1625 থেকে 1649 ক্যারোলিন পিরিয়ড, 1649 থেকে 1660 আমাদের কমনওয়েলথ বা রিপাবলিক পিরিয়ড। এই 4টে এজকে মানে 1558 থেকে 1660কে বলে রেনেসা। রেনেসা মানেটা কি? রেনেসা কোথা থেকে এসেছে, কিভাবে ক্লাসিসিজমের সঙ্গে যুক্ত, এই সবকিছু আমাদের শিখতে হবে, যেটা তোমাদের চেঞ্জ হবে না। তাই ইংরেজি সাবজেক্টকে শিখতে হলে, প্রত্যেকটা টপিক গাইড পেতে হলে তোমরা এই লিঙ্কে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, আরো বাকি তথ্য তোমাদের জানানো হবে। এবং বলে রাখি এখানে তোমাদের প্রত্যেক দিন এখানে কোয়েশ্চেন আনসার কিন্তু প্র্যাকটিস হবে। ওকে, তাই সবাইকে, যাদের যাদের ইচ্ছা থাকবে তারা তারাই ব্যাচে ভর্তি হবে। আরো ক্লাসেস আমি দেবো, ক্লাসের কোয়ালিটি দেখে তোমরা ব্যাচে ভর্তি হও। আর যারা মনে করছো যে শুধু নর্মালি প্র্যাকটিসের মধ্যে থাকবে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সবাই জয়েন হয়ে যাও। তো এমন ব্যাপার না যে বাধ্য হয়ে তোমাকে কোর্স নিতে হবে বাকি। যারা চাইছো যে হ্যাঁ এখানে ফুল আমরা ক্র্যাক করে দেখাবো, তো এতটুকু তোমাদের আমি প্রমিস করতে পারি যে যারা ভাবছো যে 20 25 বা 30 তোলার ক্ষমতা বা কনফিডেন্স নেই, তারা 60-এর মধ্যে 60 তোলার বা 55-এর মধ্যে 55 বা যত নম্বরের পরীক্ষায় তোমাদের হোক না কেন 60 বা 55, সেখানে তোমরা ফুল মার্কস তোলার কনফিডেন্স তোমাদের থাকবে। এটা কোনো তোমাদের বলতে পারো যে এটা আমার একটা প্রমিস তোমাদের কাছে। তাই প্রতিদিন পড়াশোনায় টাচে থাকবে, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে, যেখানে টাচে তোমাদের প্রত্যেকদিন সিলেবাস ডিসকাশন, এমসিকিউ প্র্যাকটিস। কিন্তু এমসিকিউ প্র্যাকটিসে শুধু 4টা অপশন দিয়ে এইটা রাইট এরকম ভাবে প্র্যাকটিস আমরা করবো না। কেন ওটাকে ঠিক হলো, যদি কোয়েশ্চেন এমন কোয়েশ্চেন আসে যে আমাদের একদম অজানা, তখন কিভাবে ঠিক করবে, এগুলো কিন্তু আমরা ডিল করবো। ওকে, তো বলে রাখি হ্যাঁ, আর কোর্স ফি সম্পর্কে তোমাদের জানিয়ে রাখি, পুরো সিলেবাসটা তোমাদের A to Z কভার করানো হবে। তোমাদের কোর্স ফি হচ্ছে মাত্র it is 1999। ওকে, it is 1999। 1999 হচ্ছে তোমাদের কোর্স ফি। ওকে, এটা তোমাদের একটু মাথায় রাখবে, 1999 হচ্ছে তোমাদের কোর্স ফি, এবং এই কোর্স ফিতে তোমাদের এই পুরো ব্যাচটাকে কভার আপ করানো হবে 1999 টাকা এই কোর্স ফিতে। ওকে, এবং
মনে রাখবে, আমি আবার বলছি তোমাদের, ইংরেজি সাহিত্য শেখার বিষয় 2-1 মাসে এটাকে কভার করা ইজ কোয়াইট ইম্পসিবল। আর তোমরা জানো এর আগেও যে যখনই নোটিফিকেশন বার হয় তারপর 2 থেকে 3 মাস মাত্র সময় থাকে, তার মধ্যে আমরা খুব আহ, মানে টাইমটা পেয়ে উঠি না। সুতরাং ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা টপিক আমরা কভার করে রাখবো। সিলেবাস যদি থেকে যায়, মনে রাখবে সবাই যখন প্রিপারেশন শুরু করবে তোমরা প্রিপারেশন ততদিনে শেষ হয়ে যাবে। আর দ্বিতীয় কথা, যদি সিলেবাস চেঞ্জও হয়, গ্রামার, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং অনেক টেক্সট থাকবে যেগুলো তোমাদের মিল থাকবে, সুতরাং সেই কভার থাকবে। যদি চেঞ্জ হয় তারপরেও সেই ব্যবস্থা করে দেওয়া হবে A to Z। ওকে, সুতরাং এতটুকু বলে রাখতে পারি, দেখো এখন থেকে যারা প্রিপারেশন নেওয়ার কথা ভাবছো এবং অনেক চিন্তা রয়েছে যে হ্যাঁ সামনে, আগে থেকে আমরা প্রিপারেশন নিয়ে রাখবো, কারণ যখন পরীক্ষা আসবে ওই 2 মাসের মধ্যে এতগুলো সিলেবাসকে লাইন বাই লাইন পড়ে কমপ্লিট করা সম্ভব নয়। কিন্তু এতটুকু বলে দিচ্ছি, প্রত্যেকটা টেক্সটকে লাইন বাই লাইন পড়ানো হবে। আর টেক্সটকে লাইন বাই লাইন সেরকমই পড়ানো হবে, মানে ক্রিটিক্যাল অ্যাপ্রোচ। একটা টেক্সটের আবার থিওরিটিক্যাল অ্যাপ্রোচ কি কি হয়, স্ট্রাকচারাল পার্সপেক্টিভ, মার্কসিস্ট পার্সপেক্টিভ, রিডার রেসপন্স থিওরি কি কি হয় সব দেখাবো তোমাদের। কারণ কোয়েশ্চেন কিন্তু হার্ড হবে, কারণ প্রচুর ক্যান্ডিডেট, প্রচুর কম্পিটিশন হবে এখানে। সুতরাং ইংলিশকে আমাদের শিখতে হবে, জানতে হবে একটা স্ট্রাকচার অ্যাপ্রোচের মধ্যে কিন্তু। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব শীঘ্রই নেক্সট ক্লাস তোমাদের নিয়ে আসছি এবং বাকি ডিসকাশন তোমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।